আজ আমরা গাউসের সূত্র আলোচনা করব। গাউসের সূত্র আলোচনা করতে গেলে আমাদেরকে তড়িৎ ফ্লাক্সের ব্যাপারে জানতে হবে, আর তড়িৎ ফ্লাক্সের ব্যাপারে জানতে হলে আমাদেরকে জানতে হবে ক্ষেত্র ভেক্টর। গাউসের সূত্র এটা ইলেকট্রোস্ট্যাটিক্সের একটা গুরুত্বপূর্ণ সূত্র। তড়িৎ ফ্লাক্স, এই তড়িৎ ফ্লাক্সটা একটা ধারণা বা কনসেপ্ট যেটার দ্বারা আমরা গাউসের সূত্রটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আর ক্ষেত্র ভেক্টর, ক্ষেত্রফল বলতে আমরা জানি, ধরা যাক এরকম একটা আয়তাকার চিত্র রয়েছে, এর দৈর্ঘ্য এল এবং প্রস্থ বি। তাহলে এর ক্ষেত্রফল আমি বলতে পারবো এল ইন্টু বি বর্গ একক। অথবা এরকম একটা বর্গাকার প্লেট রয়েছে, এই বর্গাকার প্লেটের দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এটা বলবো এল স্কোয়ার বর্গ একক। অথবা একটা বৃত্তাকার চাকতি রয়েছে, এই চাকতির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এর ক্ষেত্রফল বলতে পারবো পাই আর স্কোয়ার বর্গ একক। এটা তো ক্ষেত্রফল, কিন্তু ক্ষেত্র ভেক্টর যদি বলা হয়, অর্থাৎ এরিয়া, এটার যদি শুধু ভ্যালু দেওয়া যায়, আমরা জমির পরিমাপ করছি বা কোনো সমতলিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করছি, সেক্ষেত্রে আমাদের এই এরিয়াটা জানার দরকার হয়। কিন্তু এরিয়া যদি ভেক্টর হিসাবে রিপ্রেজেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু এর মানের সঙ্গে সঙ্গে দিকটাও থাকবে। দেখো এইখানে যেগুলো আমি এঁকেছি সেগুলো সব সমতল। এখানে আমরা একটা বর্গক্ষেত্র এঁকেছি, এখানে একটা এখানে একটা আয়তক্ষেত্র এঁকেছি, এখানে একটা বর্গক্ষেত্র এঁকেছি। সেক্ষেত্রে প্রতি ক্ষেত্রে এরা একটা সমতলকে বদ্ধ করেছে। এই সমতল যদি হয়, এইগুলো সব টু ডাইমেনশনাল ফিগার। টু ডাইমেনশনাল ফিগার, এই টু ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে একটা তলের দুটো দিক থাকে। এইটা যদি আমি বলি একটা তল, ধরা যাক এখানে যদি আমি একটা কাগজ বা খাতা রাখি, ধরা যাক আমি একটা খাতা নিলাম, এই খাতাটার এইদিকে একটা তল আর এইদিকে একটা তল। এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার, এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশন হচ্ছে এইটা। এই তলের সঙ্গে এদিকে একটা পারপেন্ডিকুলার হতে পারে আর এদিকে একটা পারপেন্ডিকুলার হতে পারে। যদি দ্বিমাত্রিক হয়, যদি দ্বিমাত্রিক হয় অর্থাৎ এরকম বর্গাকার বা আয়তাকার বা বর্গাকার বা এটা হচ্ছে বৃত্তাকার, এই ক্ষেত্রে আমরা দেখব যে তার দুটো দিক রয়েছে। এই তলের সঙ্গে লম্ব দিক এদিকে হতে পারে, এদিকেও হতে পারে। এরকম ক্ষেত্রে এই এরিয়া ভেক্টরের যে ডিরেকশন সেটা হবে এই তলের সঙ্গে লম্ব বরাবর। আমরা যদি এই তলটাকে এইরকম করে আঁকি তাহলে এই রকম দিক বা এই রকম দিক হবে এই এ ভেক্টরের দিক। এই বর্গক্ষেত্রটাকে যদি আমি এরকম করে আঁকি তবে এইটার যে এরিয়া ভেক্টর যেটাকে বলছি সেটা হলো এরিয়া ভেক্টরের দিক। এটার ক্ষেত্রে আমি যদি এরকম আঁকি, এই দিকে এই তলটার সঙ্গে লম্ব আর এই দিকটায় লম্ব, সেক্ষেত্রে এ ইন্টু এন ক্যাপ, এরিয়ার ভ্যালু যদি এ হয় আর এর ডিরেকশন যদি এন ক্যাপ হয় তাহলে এরিয়া ভেক্টর সমান এ ইন্টু এন ক্যাপ লেখা যাবে। এইটাকেই বলা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর কিন্তু আমরা যেটা বলছি যে এখানে যে সমতলগুলো আছে এগুলো কিন্তু সব ওপেন, অর্থাৎ এগুলো কোনো কিছুকে বদ্ধ করতে পারে না। বদ্ধ করে কোন, এইটাকে তুমি যদি এরকম করে দাও,
এই যে তলগুলো, এখানে 6টা তল পাওয়া গেল, এই তলগুলো কিন্তু কোনো কিছুকে বদ্ধ করতে পারবে। এইখানে এটা 1 নম্বর তল, এটা 2 নম্বর, এই নম্বর, এটা 2 নম্বর তল, এটা 3 নম্বর তল, এরকম করে 4, 5, এদিকটা 6, এরকম 6টা তল এখানে রয়েছে। 6টা তল কিন্তু একটা কিছুকে বদ্ধ করবে, এবং এই যে চিত্রটা হয়ে গেল, এটা কিন্তু 3 ডাইমেনশনাল, ত্রিমাত্রিক চিত্র হয়ে গেল। এই ক্ষেত্রে এর বিভিন্ন দিকে তল রয়েছে। তবে দ্বিমাত্রিকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা তলের দুটো দিক, এদিকেও দিয়েছি, এদিকে দিয়েছি। ত্রিমাত্রিক যখন বলবো সেক্ষেত্রে আমরা কিন্তু একটা সারফেস, একটা পৃষ্ঠতল, এই রকম, এইটা যদি একটা ত্রিমাত্রিক ফিগার হয়, এই ত্রিমাত্রিক ফিগারটা এটা একটা পৃষ্ঠতল, এর যে ডিরেকশনটা শুধুমাত্র এই তলটার, এই যে এই তলটার কথা আমি বলছি, এই তলটার বাইরের দিকে হবে, এই তলটার বাইরের দিকে হবে, ভেতরের দিকে এর কোনো দিকটা নেওয়া যাবে না। এখানে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা যদি ওপেন সারফেস বলি সেক্ষেত্রে তার দুটো ডিরেকশন রয়েছে, কিন্তু যখন বদ্ধতল করবো তখন বাইরের দিকে এর ডিরেকশন নেবো এই দিকে, এর ডিরেকশন নেবো এই দিকে। 5 নম্বর, এটা 4 নম্বর না কত তল বললাম, এটা 1 নম্বর তল যদি হয়, সেই তলটা ভেতরের দিকে আছে, এই তলটার এই দিকে হবে, এই তলটার ডিরেকশন ওই দিকে হবে, এই তলটার ডিরেকশন, এই তলটার ডিরেকশন এইরকম হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা তলের বাইরের দিকে, প্রত্যেকটা তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে ডিরেকশনটা হবে এই এরিয়া ভেক্টরের ডিরেকশন, এরিয়া ভেক্টরের ডিরেকশন। এবারে আসা যাক যে এইগুলোর এরিয়া কেমন হবে, এদের এরিয়াকে কিভাবে লিখবো। এরিয়ার মান থাকবে, একক থাকবে, আর তার সঙ্গে ডিরেকশন থাকবে। এইরকম আমি এক্স অক্ষ নিলাম, আমি নেব কি, এটা হবে, এটা হলো, এটাকে একটু ভালো করে দেখা যাক। এখানে এইটাকে আমি যদি এক্স অক্ষ নিই, আর এই দিকের এটা ওয়াই অক্ষ, এবং এটা জেড অক্ষ যদি নিই, তবে এই তলটা মনে করলাম এইটা হচ্ছে 5, আর এই দূরত্বটা 4 মিটার, 5 মিটার আর 4 মিটার। এই তলটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই ভেক্টর রূপে, তাহলে আমি সেটাকে ক্ষেত্র ভেক্টর বলবো। এইটার এরিয়া ভেক্টর কি হবে, এটা এক্স ওয়াই তলে রয়েছে, তাহলে এর ডিরেকশনটা এক্স ওয়াই তলের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। এদিকে হতে পারে, আবার এদিকে হতে পারে। কোন দিকে নেব, এইটা হচ্ছে এইরকম একটা ফিগার, এইরকম একটা ফিগারের এই তলটার ডিরেকশন কোন দিকে হবে, নিশ্চয়ই উপরের দিকে হবে না, উপরের দিকে হলে ভেতরের তল হয়ে যাচ্ছে, বাইরের তলটা এই দিকটায় হবে। অর্থাৎ এখানে আমি যদি 4 × 5 এর যদি ক্ষেত্রফল পাই, এর ক্ষেত্রফল পাবো 4 × 5 সমান 20 বর্গ মিটার। আর দিকটা কি পাবো, এই দিকটা যদি জেডের দিকটাকে যদি কে ক্যাপ বলি, মাইনাস জেড অক্ষ বরাবর কি হবে, মাইনাস কে ক্যাপ। এর সঙ্গে আমি যদি এরিয়া ভেক্টরটা বলতে চাই 20 মিটার স্কোয়ার কে ক্যাপ মাইনাস, এইটা হবে মাইনাস 20 কে ক্যাপ বর্গ মিটার। এই এরিয়া ভেক্টরটাকে আমি রিপ্রেজেন্ট করব মাইনাস 20 কে ক্যাপ বর্গ মিটার। এইটার বিপরীত তল, এই তলটার বিপরীত তল হলো এটা, এর প্রস্থ 4 মিটার, দৈর্ঘ্য 5 মিটার, ক্ষেত্রফল তাহলে কি হবে, ওই 20 বর্গ মিটার হবে। সেক্ষেত্রে এই যে তল, এই তল
এই তলের অপোজিট তল যদি এটা হয়, এই তলের ডিরেকশন যদি এদিকে হয়, এই তলের ডিরেকশন কোন দিকে হবে? উপরের দিকে হবে। এই দিকটা যদি মাইনাস জেড অক্ষ হয়, এই দিকটা হবে প্লাস জেড অক্ষ। এদিকে কে ক্যাপ, এই এরিয়া ভেক্টরটা আমি যদি টানি, এরিয়া ভেক্টরটাকে বলবো 20 কে ক্যাপ মিটার স্কোয়ার। এই তল আমি এবারে এটা 1 নম্বর তল নাম দিলাম, এটা 2 নম্বর তল, এটা 3 নম্বর তল। এই 3 নম্বর তলের যে ক্ষেত্র ভেক্টর, সেই ক্ষেত্র ভেক্টরটার দিক আমি কত পাবো? আমি ধরলাম এই উচ্চতা হলো 6 মিটার উচ্চতা, এদিকে দৈর্ঘ্য, এদিকে প্রস্থ। তাহলে এটা প্রস্থ 4 গুণিতক 6 হবে এটার ক্ষেত্রফল। এই 3 নম্বর তলের ক্ষেত্রফল হবে 4 গুণিতক 6, 24 বর্গ মিটার। দিক কোন দিকে হবে? এটা হলো যে, এটা হলো ওয়াই আর এটা হলো জেড, ওয়াই জেড তল। এর দিক হবে, এটা হলো ওয়াই আর এটা হলো জেড, ওয়াই জেড তল। ওয়াই জেড তল হলে এর দিকটা কোন দিকে হবে? এটা তো, এটা ওয়াই, এর দিকটা এটা হলো জেড আর এটা হলো এক্স, এটা হলো এক্স, সরি এটা হচ্ছে ওয়াই, এটা জেড আর এটা এক্স, এক্স জেড তল। এর ডিরেকশনটা কোন দিকে হবে? ওয়াই এর ডিরেকশনের দিকে। ওয়াই এর ডিরেকশনের দিকে হলে এটা আমি লিখব 24 জেড ক্যাপ মিটার স্কোয়ার। এর উল্টো দিকের তলকে আমি 4 নম্বর তল দিয়ে যদি লিখি, সেক্ষেত্রে এই তলটার ডিরেকশন হবে এদিকে 24 মাইনাস জে ক্যাপ, ওয়াই অক্ষের দিকে রয়েছে আর এটা নেগেটিভ ওয়াই অক্ষের দিকে রয়েছে, মিটার স্কোয়ার, মাইনাস 24 জেড ক্যাপ মিটার স্কোয়ার। এভাবে আমরা বিভিন্ন তল তার মান এবং ডিরেকশন দিয়ে প্রকাশ করতে পারি। সেটাকেই বলা হচ্ছে ক্ষেত্র ভেক্টর বা এরিয়া ভেক্টর, ক্ষেত্র ভেক্টর। এবারে আমরা কতগুলো উদাহরণ দেখে নেব। আমাকে বলল যে এইরকম একটা XY তলে একটা চাকতি রয়েছে, বর্গাকার চাকতি, যার বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তার ক্ষেত্র ভেক্টর কত হবে? 1 নম্বর, A সমান 4 গুণিতক 4 বর্গ সেন্টিমিটার স্কোয়ার। আর এটা XY তলে রয়েছে মানে এদিকেও হতে পারে আর এদিকেও হতে পারে। এটা তো বদ্ধ নয়, আমাকে শুধু এটা দিয়েছে। টু ডাইমেনশনাল ফিগারে দুটো লম্ব দিক থাকবে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে। এই দিকে তলটাকে ধরলে এদিকে, আর পেছনের দিকে যেদিকে উল্টো দিকে যেটা আছে সেই দিকটা ধরলে এদিকে হবে। অর্থাৎ আমি এখানে A সমান 16 কে ক্যাপ সেন্টিমিটার স্কোয়ার বা -16 কে ক্যাপ সেন্টিমিটার স্কোয়ার, দুটোই লিখতে পারবো। 2 নম্বরে এরকম একটা বৃত্তাকার ফিগার দিয়েছে, যে বৃত্তের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 7 সেন্টিমিটার, আর এই বৃত্তটা XY তলে রয়েছে। সেক্ষেত্রে এর ক্ষেত্রফল হবে পাই ইন্টু আর স্কোয়ার, 22 7 গুণিতক 7 স্কোয়ার সমান 22 7 গুণিতক 7 গুণিতক 7, 22 ইন্টু 7, 7 দুগুণে 14, 14 1 15 বর্গ সেন্টিমিটার। এক্ষেত্রে এর এই দিকের তলটা, যে তলটা আমাদের দিকে আছে, আমরা যে দিক থেকে দেখছি, সেই তলটা যদি ধরি, সেই তলটার জন্য হবে ক্ষেত্র ভেক্টরের মান 154 কে ক্যাপ সেন্টিমিটার স্কোয়ার। আর এই অপোজিটের যে তলটা, সেই তলের ক্ষেত্রফল হবে
154 কে ক্যাপ সেন্টিমিটার স্কোয়ার। এভাবেই আমরা বিভিন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব। সেটাকে এখন থেকে আমরা ভেক্টর রাশি হিসাবে দেখব। এবারে এগুলো 2 ডাইমেনশনাল ফিগারের জন্য হয়েছে। 3 ডাইমেনশনাল ফিগারের ক্ষেত্রে আমরা 6টা তল বিশিষ্ট যে আমরা ঘনক বা আয়তঘন দেখেছি, সেই আয়তঘন ঘনকের আমরা প্রত্যেকটা তলের ক্ষেত্রফল বের করতে পারবো। কিন্তু যদি তলটা বক্রতল হয়, এই রকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেক জায়গায় ডিরেকশন আলাদা আলাদা পাবো। আমি একটা ছোট্ট যদি অংশ নিই, সেক্ষেত্রে তার ডিরেকশন এদিকে। এদিকে যদি আমি একটা ছোট্ট অংশ নিই, এদিকে যদি আমি একটা ছোট্ট অংশ নিই, তাহলে এর ডিরেকশন এদিকে হবে, এর ডিরেকশন এদিকে। এদিকে ছোট্ট একটা অংশ নিলে এর ডিরেকশন এদিকে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে ডিরেকশন কিন্তু আলাদা হবে। এই 3 ডাইমেনশনাল ফিগারটাকে আমরা এখানে যে আঁকছি, এটা একটা সার্কেল আঁকছি। সার্কেল কিন্তু বুঝে নিতে হবে, এটা আমি যদি স্পিয়ার বলি বা গোলক বলি, তাহলে এক্ষেত্রে এইরকম একটা জায়গায় ছোট্ট অংশ পাওয়া যাবে, যে এইটা এই কেন্দ্র থেকে আর দূরত্বে অবস্থিত এবং এর ডিরেকশন হবে রেডিয়ালি আউটওয়ার্ড। এই দিকে যদি আমি তল নিই, এই তলটার ডিরেকশন এই দিকে হবে। এইদিকে একটা তল নিলে এর ডিরেকশন হবে এই দিকে। এইখানে যে তলটা নেব, সেই তলটা আমাকে ইনফাইনাইট সিমেন্ট নিতে হবে, ছোট নিতে হবে। ছোট না নিলে আমি কিন্তু এর ডিরেকশনটা একই দেখাতে পারবো না। এটা যদি বড় নিয়ে নিই, তাহলে এখানের জন্য এর ডিরেকশন এদিকে, আর এখানের জন্য এর ডিরেকশন অন্যদিকে। দুটো ডিরেকশন তো একই বলতে পারি না। কিন্তু এটা যদি আমি ছোট নিই, খুবই ছোট নিই, এটাকে বিন্দুর কাছে কাছাকাছি ভাবি, তখন আমরা এই ডিরেকশনটা এইভাবে নিতে পারবো। অর্থাৎ 3D ফিগারের জন্য এবং 3D বদ্ধ, যেটা ত্রিমাত্রিক হবে, সেটাকে আমরা বাঁধতে পারছি, বদ্ধ করতে পারছি, এর ভেতরে কিছু রাখতে পারবো। ক্লোজ সারফেস বলা হচ্ছে, এটাকে বলছে বদ্ধ তল, এটাকে বলা হচ্ছে ক্লোজ সারফেস। এই ক্লোজ সারফেসের ক্ষেত্রে আমরা এইভাবে দেখব, ছোট অংশ নিয়ে সেই অংশের যে ক্ষেত্রফল সেইটা আমরা পাবো। এখানে আমরা লিখতে পারবো ডিএ ভেক্টর। এখানে ডিএ ভেক্টরের ডিরেকশন আর ক্যাপের থেকে ডিএ ইন্টু আর ক্যাপ, ডিএ ইন্টু আর ক্যাপ। এই হলো ক্ষেত্র ভেক্টরের কনসেপ্ট। এখন আমরা তড়িৎ ক্ষেত্র যদি দেখি, একটা সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে, এরকম সুষম তড়িৎ ক্ষেত্র রয়েছে। দেখো, আমি এইটা আর এটার মধ্যে দূরত্ব কিন্তু এইটা থেকে এটা দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব আমি সেম রাখছি। এরপরে আমি কি করব, এই দূরত্বটা চেঞ্জ করে দিলাম। এই যে তিনটে আমি অংশ দেখিয়েছি, এই অংশে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সুষম, এখানেও সুষম, এখানেও সুষম। কি দেখে বুঝলাম সুষম? এই তড়িৎ বল রেখাগুলো এরা পরস্পর সমান্তরাল। এখানেও তড়িৎ বল রেখাগুলো পরস্পর সমান্তরাল, এখানেও তড়িৎ বল রেখাগুলো পরস্পর সমান্তরাল। এখন এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা E1 যদি হয়, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাও হবে E1, কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটাকে আমরা E1 এর সঙ্গে সমান লিখতে পারবো না। কেন পারবো না? এখানে যে তড়িৎ বল রেখাগুলো আছে, এর যে ঘনত্ব এখানে তড়িৎ বল রেখাগুলোর সঙ্গে ঘনত্বের সঙ্গে মিলে যায়। এখানে এই এরিয়াটা আমি বলি, এইটা যদি আমি এরিয়া বলি, এরিয়াটা কেমন আছে?
এইরকম ভাবে আছে এরিয়াটা। এই এরিয়াটার মধ্য দিয়ে এখানে যাচ্ছে 1 2 3 4 5, 5টা বলরেখা। এর প্রাবল্য যদি 5 ইউনিট হয়, এক্ষেত্রেও আমি একই এরিয়ার ভেতর দিয়ে দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টা বলরেখা যাচ্ছে। এর ক্ষেত্রেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা 5 ইউনিট হবে। কিন্তু একই ক্ষেত্রফলের মধ্য দিয়ে এখানে অত বলরেখা যাবে না। আমি যদি এইটাকে আর একটু এইভাবে লিখে দিই, এইভাবে আঁকি, এরা সমান দূরে রয়েছে, এটাকে সুষম বলা যাচ্ছে। কিন্তু এর যে ক্ষেত্রটা, এই ক্ষেত্র 1 2 3, এর বলরেখা 3টে গেছে, 3 ইউনিট। কতগুলো বলরেখা গেছে? এখানে 5টা বলরেখা গেছে, এখানে 5টা বলরেখা গেছে একই, আর এখানে একই ক্ষেত্রফলের মধ্য দিয়ে 3টে বলরেখা গেছে। এখানেও বলরেখাগুলো পরস্পর সমান্তরাল রয়েছে, এখানেও সমান্তরাল রয়েছে, এখানেও সমান্তরাল রয়েছে, এটাও সুষম, এটাও সুষম, এটাও সুষম। মানের দিক থেকে এটার মান আর এটার মান সমান, কিন্তু এর মান আলাদা। এবারে আরেকটা জিনিস যদি বলি, ক্ষেত্রফলটা আমি চেঞ্জ করে দেব। এবারে আমি এইখানে এরিয়াটা নেব, এখানে এরিয়াটা নেব A1, এখানে এই যে তলটা নিলাম A2। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান, এর মধ্য দিয়ে এবারে কটা গেছে? এখানে আমি এই এরিয়াটার মধ্য দিয়ে বলরেখা সংখ্যা N1 যদি বলি, বলরেখার সংখ্যা 5। এই এরিয়াটার মধ্য দিয়ে বলরেখার সংখ্যা কটা গেছে? এইখানে বলরেখার সংখ্যা N2 যদি বলি 5, সরি, এখানে বলরেখার সংখ্যা 1 2 3, 3টে গেছে। বলরেখার সংখ্যা কত যাবে সেটা ডিপেন্ড করবে তাহলে কিসের উপর? না, এই ভ্যালুর উপর এবং এই ভ্যালুর উপর। বলরেখার সংখ্যা এইটা ডিপেন্ড করছে 5 ইউনিট, এখানে 5 ইউনিট, 5 বেশি ছিল, এখানের ক্ষেত্রফল আর এখানের ক্ষেত্রফল 1। A1 সমান A যদি হয়, A3 সমানও A। এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 5, তার জন্য N1 হলো 5, আর এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 3 ইউনিট, N2 হবে N3 দিয়ে দাও, E3 সমান 3, N3 হবে 3। চেঞ্জ কি হয়েছে? এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি, তার জন্য বলরেখার সংখ্যা বেশি হয়েছে। এখানে ক্ষেত্রফল সমান হলেও তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কম, বলরেখার সংখ্যা কম হয়েছে। এখানে সমান তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটার সঙ্গে এটা সমান তড়িৎ ক্ষেত্র প্রাবল্য রয়েছে, কিন্তু ক্ষেত্রফলটা কম হওয়ার জন্য বলরেখার সংখ্যা কম গেছে। অর্থাৎ বলরেখার সংখ্যা কত যাবে একটা রিজিয়নের মধ্য দিয়ে, একই জায়গার মধ্য দিয়ে কতটা যাবে সেটা ডিপেন্ড করবে E ইন্টু A এর উপর। বলরেখার সংখ্যা ডিপেন্ড করছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং ক্ষেত্রফলের উপর। এই E ইন্টু এটাকে বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স, এটাকেই বলা হচ্ছে তড়িৎ ফ্লাক্স। ফাই দিয়ে এটাকে লেখা হয়। যদি তড়িৎ ফ্লাক্সের কথা বলি, দেখো এইখানে যে ক্ষেত্রফলটা রয়েছে, এই ক্ষেত্রফলটাকে আমি এবারে বাঁকিয়ে দেব এই রকম করে। ক্ষেত্রফলটা কি হবে? এই রকম করে দেবো, এই সমান লেন্থের আমি এইরকম লেন্থের আমি যদি এরকম টানি কি হবে? এই রকম হয়ে যাবে। খাতাটা দিয়ে দেখো, খাতাটা এই রকম ছিল, এখন খাতাটা এই রকম করে দিলাম। এখন বলরেখার সংখ্যা কটা যাচ্ছে?
আগে বলরেখার সংখ্যা যে যাচ্ছিল এটার মধ্যে দিয়ে 3, এখন ইনটু ড্যাশ কত হলো না, একটা মাত্র বলরেখা যাচ্ছে। তাহলে আমরা আবার একটা সিদ্ধান্তে আসতে পারলাম, সেটা কি না, এখানে বলরেখার সংখ্যা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের উপর নির্ভর করে, তেমনি এই ক্ষেত্র ভেক্টরের উপর নির্ভর করছে, এবং এদের মধ্যে ডিরেকশন, এই এরিয়া, এটা যদি এরিয়া হয়, এরিয়ার সঙ্গে লম্ব দিক হচ্ছে এইটা, আর এইটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক। এই লম্ব দিকের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা যদি থিটা করে থাকে, এই থিটা এর মানের উপরে বলরেখার সংখ্যা নির্ভর করবে। সেটা যেভাবে নির্ভর করে সেটা আমি বলতে পারবো যে আমার এই দিকে যখন ছিল, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই দিকে, আর তলটা ছিল এইদিকে, তলের ডিরেকশন তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিকে ছিল, তলের ডিরেকশন আমি যদি এটাকে আমি বড় করে লিখি, এইরকম করে দেখাই, তাহলে আমার এই ক্ষেত্রফলটা, ক্ষেত্র ভেক্টর, এই দিকটা, এইদিকে তড়িৎ ক্ষেত্র ভেক্টর, আর এইদিকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এদের ডিরেকশন সেম ছিল। এখন আমি চেঞ্জ করে দিচ্ছি, এখন আমি করলাম কি, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এই দিকে আছে ধরলাম, ক্ষেত্র ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে, এই দিকে। এইটা যদি থিটা হয়, ই এর দুটো উপাংশ পাবো, এটা একটা ভেক্টর, এই দিকে একটা উপাংশ পাবো ex ধরা যাক, আর এই দিকে একটা উপাংশ পাবো ey। এই ey এর জন্য এই তলের ভেতর দিয়ে কি কোনো বলরেখা যাবে? আমি এটা তল বলছি, 2 ডাইমেনশন বলছি, 2 ডাইমেনশনাল তল মানে এর কোনো উচ্চতা নেই। এই দিকে যদি তড়িৎ বলরেখাগুলো যদি এইরকম ডিরেকশনে যায়, এই তলের উপর দিয়ে গা ঘেঁষে যায়, তাহলে এই তলের মধ্য দিয়ে কি কোনো তড়িৎ বলরেখা যাচ্ছে? যাচ্ছে না। এই কারণে এই দিকের যে ইজেড, ইওয়াই উপাংশটা, এটা কিন্তু বেকার হয়ে গেল। এর জন্য ফ্লাক্সের মান কিন্তু 0 হয়ে যাবে। যা ফ্লাক্স থাকবে এর জন্য হবে। এবার তুমি বলো যে ই যদি এদিকে হয়, এই দিকের উপাংশ ex এর ভ্যালু কত হয় না, ই cos থিটা। এই কারণে তড়িৎ বলরেখার সংখ্যা আমরা ea ইন্টু cos থিটা দিয়ে লিখব, ea ইন্টু cos থিটা দিয়ে লিখব। তড়িৎ ফ্লাক্স এই কোন তলের মধ্য দিয়ে যে পরিমাণ বা যে সংখ্যক বলরেখা অতিক্রম করে তাকে আমরা বলতে পারবো তড়িৎ ফ্লাক্স। আমরা তড়িৎ ক্ষেত্র ভেক্টর, সেখান থেকে তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র ভেক্টরের সমন্বয়ে যে রাশিটা পেলাম সেটা হলো তড়িৎ ফ্লাক্স। সেই তড়িৎ ফ্লাক্স এই ফাই সমান আমি লিখব ই ইন্টু এ ইন্টু কস থিটা। থিটা হলো অ্যাঙ্গেল বিটুইন, থিটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড ই ভেক্টর। ক্ষেত্র প্রাবল্য, ক্ষেত্র ভেক্টর এবং ক্ষেত্র প্রাবল্যের মধ্যে যে কোণ সেটা হলো থিটা। একদম ক্লিয়ার। আমি একদম সহজ করে বললাম যে বলরেখার সংখ্যা, এই বলরেখার সংখ্যা লম্বভাবে তড়িৎ ফ্লাক্সের তাহলে যে সংজ্ঞা, সেই সংজ্ঞা আমি এখান থেকে লিখতে পারি কি, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, তার মধ্যে কোনো একটা তল, সেই তলের মধ্য দিয়ে লম্বভাবে
যে বলরেখা যাচ্ছে, যত সংখ্যক বলরেখা লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে তড়িৎ ফ্লাক্স বলে, যার এক্সপ্রেশন হচ্ছে ফাই ইকুয়ালস টু ই এ কস থিটা। ই একটা ভেক্টর রাশি আর এ একটা ভেক্টর, অর্থাৎ ই এ কস থিটাকে আমি লিখতে পারি ই ডট এ। ই এ কস থিটা সমান ফাই ইকুয়ালস টু ই ডট এ। হ্যাঁ, ফাই ইকুয়ালস টু ই ডট এ আমি লিখলাম। এবারে তড়িৎ ফ্লাক্স, এই যে রাশিটা পেলাম, এই রাশিটার একক মাত্রা এই সমস্ত কি হবে? ই এর একক কি? ই এর একক নিউটন পার কুলম বা ভোল্ট পার মিটার। এ এর একক কি? মিটার স্কয়ার। এসআই এককে মিটার স্কয়ার। ই ইন্টু এ করলে পাওয়া যায় ফাই, তাহলে ফাই এর একক হবে, ফাই এর ইউনিট হবে নিউটন পার কুলম ইন্টু মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কুলম, অথবা ভোল্ট পার মিটার ইন্টু মিটার স্কয়ার হবে ভোল্ট ইন্টু মিটার। তড়িৎ ফ্লাক্সের একক হবে নিউটন মিটার স্কয়ার পার কুলম বা ভোল্ট ইন্টু মিটার। তড়িৎ ক্ষেত্রটা এখানে যদি কনস্ট্যান্ট থাকে তবেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। ধরা যাক কোশ্চেন 1, একটি স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমান 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ নিউটন পার কুলম। ওই স্থানে xy তলে থাকা 5 বর্গমিটার ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হবে? সংখ্যা বা ফ্লাক্স, মধ্য দিয়ে লম্বভাবে পারপেন্ডিকুলার অতিক্রান্ত বলরেখা সংখ্যা বা ফ্লাক্স কত? তাহলে এখানে ই দিয়ে দিয়েছে, ই সমান i4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর এ সমান xy তলে বলেছে, xy তলে থাকা কোন ক্ষেত্রের ক্ষেত্র ভেক্টর কোন দিকে হয় না, জেড অক্ষের দিকে হয়, অর্থাৎ কে ক্যাপ দিয়ে একে লিখতে হবে। মাইনাস কে ক্যাপ হতে পারে, প্লাস কে ক্যাপ হতে পারে, আমরা এখানে প্লাস কে ক্যাপ নেব। এইটা ডট এইটা ফাই ই ডট এ, ই ডট এ করলে কি হবে, এইটা ডট এইটা করলে কি হবে, কে এর সঙ্গে আই এর ডট প্রোডাক্ট শূন্য হবে, কে এর সঙ্গে জেড এর ডট প্রোডাক্ট শূন্য হবে, কে এর সঙ্গে কে এর ডট প্রোডাক্ট 1 হবে। 5 দুগুণে 10, এটা ছিল নিউটন পার কুলম আর এরিয়া হবে মিটার স্কয়ার। এইটা হলো গিয়ে आंसर। এইটা স্থির থাকলে, অর্থাৎ এগুলো দেখো স্থানের উপর নির্ভর করছে না, 4 3 2 লেখা আছে, এগুলো যদি 4 না লিখে 4xy থাকতো বা 3y স্কয়ার z 2zx এরকম যদি থাকতো, তাহলে কিন্তু এইটাকে আমরা ডট প্রোডাক্ট করে আমরা কিন্তু এর ভ্যালু বের করতে পারতাম না। সেক্ষেত্রে যেটা লাগে যে আমরা একটা ছোট্ট অংশের জন্য আমরা ধরে নিই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালুটা কত হয়, তার উপর আমরা দেখি যে সেখানে ফ্লাক্সটা কত হবে। দেখা যাক কি হয়। এরকম একটা ছোট্ট অংশ আছে, ছোট্ট অংশ হলে সেখানে
তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা আমি মোটামুটি ভাবে একই ধরতে পারবো। অন্য একটা জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এরকম করে চেঞ্জ হতে পারে, তো এখানে যে যা হবে এখানের জন্য কিন্তু তাই হবে না, আলাদা হবে। সব জায়গায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আলাদা হবে। এইটা যদি ক্ষুদ্র অংশ হয়, এই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল এই দিকে আছে, এটা n ক্যাপ, অর্থাৎ আমি এখানে dA সমান আমি লিখতে পারবো dA n ক্যাপ। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, এখানে আমি এই যে তলটা, এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা বা ফ্লাক্স কত বলতে পারবো, E ডট dA। এইখানে আমি লিখতে পারবো E ইন্টু dA cos থিটা। এইভাবে আমরা ফ্লাক্স বের করতে পারবো। ফ্লাক্স আমরা এইভাবে বের করব, যে কোনো বক্রতল, যে ক্ষেত্রে আমি এটা বলেছিলাম, এই ক্ষেত্রে এইখানে কিন্তু তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা যদি এইদিকে থাকে, তবেই আমি এই জায়গাটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার আছে বলবো। অর্থাৎ এই তলটা, এখানে ছোট্ট তল আঁকলে সেই তলটা ডিরেকশন যেদিকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ডিরেকশনও সেই দিকে পাবো। সেক্ষেত্রে আমরা E ডট dA কি পাবো, E ইন্টু dA cos 0 ডিগ্রি লিখতে পারবো। কোনো তলের থেকে যদি বলরেখাগুলো লম্বভাবে থাকে, তাহলে সেই তলের সঙ্গে, সেই তলের যে ক্ষেত্র, এই ছোট্ট এলিমেন্টারি এরিয়া, আমি এই যে এরিয়াটা আমি নিয়েছি, এই এরিয়াটা আমি হচ্ছে dA নিলাম। এই এলিমেন্টারি এরিয়ায় এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা একই ধরা হবে এবং দিকটা এইখানের সঙ্গে লম্বভাবে আছে বলে ধরা হবে। অর্থাৎ ক্ষেত্র ভেক্টরের সঙ্গে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সমান্তরালে আছে বলে ধরা হবে। তখন এদের মধ্যে কোণের মান হবে 0 ডিগ্রি। তখন আমি লিখতে পারবো E ইন্টু dA। এটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমি এখানে d phi equals to E dot dA লিখে রাখলাম। এইখানে একটা পয়েন্ট চার্জ রয়েছে। এই পয়েন্ট চার্জটাকে এইরকম একটা স্পেয়ার একে এনক্লোজ করে রেখেছে, এই পয়েন্ট চার্জটাকে বেষ্টিত করে রেখেছে, চারদিক থেকে ঘিরে রেখেছে। এই পয়েন্ট চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, q বাই 4 পাই এপসাইলন 0। এটা যদি r হয় r স্কয়ার। দিক কি হবে, r ক্যাপ, অর্থাৎ এই দিকে। এই থেকে এই রকম একটা দিকে যদি আমি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পেতে চাই, সেক্ষেত্রেও তার ভ্যালু হবে q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার r ক্যাপ। এদিকেও যদি কোনো একটা ডিরেকশন, কোনো একটা অংশ, ছোট্ট অংশের উপর পেতে চাই, সেক্ষেত্রেও E ইকুয়ালস টু q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার টু r ক্যাপ। এই যে r ক্যাপগুলো দেখো, এই r ক্যাপটা যার ডিরেকশন, এই r ক্যাপটা তার ডিরেকশন নয়, কিন্তু এখানেও এই যে r ক্যাপটা দেখাচ্ছি, এটাও কিন্তু ভেরিয়েবল। এটা কিন্তু কনস্ট্যান্ট i ক্যাপ দিয়ে দেখালে কনস্ট্যান্ট হয়ে যেত, একটা অক্ষের দিকে হয়ে যেত, সেটা কিন্তু নয়। কিন্তু দেখতে পাচ্ছো যে এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব জায়গায় ভ্যালু সমান। এটা স্পেরিক্যাল, স্পেয়ার নিয়েছি, তার জন্য এখানে এই কেন্দ্র থেকে এর দূরত্বটা সেম হলো। দূরত্বটা সেম শুধু নয়, এখানে সব ক্ষেত্রে তুমি দেখো যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এবং এরিয়াটা পরস্পরের সঙ্গে সমান্তরাল। এরিয়া ভেক্টর আর তড়িৎ ক্ষেত্র ভেক্টর পরস্পরের সঙ্গে সমান্তরাল। এখানেও থিটা ইকুয়ালস টু 0, এখানেও থিটা ইকুয়ালস টু 0, এখানেও থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। তার জন্য এখানে সব জায়গায় আমি লিখতে পারবো E ইন্টু dA। প্রতিটা ক্ষেত্রের জন্য dA লিখতে পারবো। এখানে তলের এই যে তলটা, এটা 3 ডাইমেনশনাল তল। আমি এখানে একটা বোর্ডের মধ্যে আঁকছি, এই জন্য এটা সমতলে আঁকতে হচ্ছে বলে এটা একটা সার্কুলার মনে হচ্ছে, কিন্তু এটা স্পেরিক্যাল, একটা স্পিয়ার, একটা গোলক। এই যে গোলকটা 3 ডাইমেনশনাল ফিগার, এর যে কোনো পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যখানে যদি আমি কিউ আধান রাখি, q
কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান সমান হচ্ছে। সেই ক্ষেত্রে আমি এটা লিখতে পারবো, এবং এই ফ্লাক্সটা ডি ফাই যদি হয়, ডি ফাই সমান আমি এখানে লিখতে পারবো, এখানে ই ইন্টু ডি এ 4 কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার ইন্টু ডি এ। এখন যেহেতু এটা সব জায়গার জন্য সমান, এই ভ্যালুটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, পুরো ফ্লাক্স এই তলটা, অর্থাৎ এটা যদি সেই গোলক হয়, সেই গোলকের সব পুরো তলটা, সমগ্র তলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা বেরিয়ে আসছে, অর্থাৎ মোট তড়িৎ ফ্লাক্স আমি কত পাবো না, এখানে এই ভ্যালুটা দেখো কনস্ট্যান্ট, এই আরটা সব জায়গায় কনস্ট্যান্ট, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন ডি ফাই সমান হবে কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার, বাইরে থেকে যাবে, কিউ এর ভ্যালু ফিক্সড, 4 পাই এপসাইলন 0 তো কনস্ট্যান্ট, আর এই আরটা বাইরে থেকে যাবে, তাহলে এখানে আমি ইন্টিগ্রেশন দিয়ে লিখতে পারবো। মোট ফ্লাক্স ফাই দিয়ে যদি লিখি, ফাই সমান হবে ডি কিউ বাই 4 পাই এপসাইলন 0 আর স্কয়ার ইনটু এই ডি এর ইন্টিগ্রেশন কি হবে, পুরো এরিয়াটা, এর পুরো এরিয়াটা কত, এই স্ফিয়ারের 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার, তাহলে হবে কিউ বাই এপসাইলন 0, কিউ বাই এপসাইলন 0। এখানে এই বিন্দু আধানকে ঘিরে রেখেছে এই তলটা যদি এই রকম হতো, অর্থাৎ আমি যদি একটা ছোট স্ফিয়ার নিতাম, সেক্ষেত্রে ভ্যালুটা আলাদা আসতো। কি দেখো, এখানে আর এর উপর ডিপেন্ড করছে না, এখানে যদি অন্য r1 দিতাম, এখানে যদি আমি r1 লিখতাম, তাহলে এটাও r1 হতো, এখানে r1 হতো, এখানে r1, এখানে r1, সেই কেটে যেত, তখনও দেখো ফ্লাক্সের মানটা সমান হতো। আমি যদি এরকম একটা ব্যাসার্ধের যদি গোলক নিতাম, তাহলে এটাকে যদি আমি r2 ধরতাম, এখানে r2 লিখতাম, এখানে r2 লিখতাম, এখানে r2 আর এখানে r2, সেই দেখো কিউ বাই এপসাইলন 0 আসছে। গোলকের ব্যাসার্ধ কত সেটার উপর ডিপেন্ড করলো না। শুধু গোলক কেন, আমি যে কোনো ফিগার নিতে পারি, একটা যে চার্জ কিউ চার্জকে আমি কি করব, এরকম করে একটা তল দিয়ে বদ্ধ করব, অথবা কিউ চার্জকে আমি এরকম একটা তল দিয়ে বদ্ধ করব, ভেতরে কিউ লিখে দিলাম। এই চার্জ থেকে ফ্লাক্স তড়িৎ বল রেখা এরকম করে বেরিয়ে যাচ্ছে, তড়িৎ বল রেখা বেরিয়ে যাচ্ছে, এই চার্জ থেকে তড়িৎ বল রেখা বেরিয়ে যাচ্ছে, সব দিকে তড়িৎ বল রেখা বেরিয়ে যাচ্ছে, যে কোন, বা আমি কোণ নিলাম একটা, এই কোণের মধ্যে দিয়ে মধ্যে চার্জ রেখেছি, সেই চার্জ থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সব দিকে বেরিয়ে যাচ্ছে, তড়িৎ বল রেখা বেরিয়ে যাচ্ছে। এই ফিগারটাতে তড়িৎ ফ্লাক্সের ভ্যালু কত এসেছে, তড়িৎ ফ্লাক্সের ভ্যালু ফাই ইকুয়ালস টু ফাই নেট টোটাল তড়িৎ ফ্লাক্স কিউ বাই এপসাইলন 0, বা ফাই টোটালও বলতে পারবে, কিউ বাই এপসাইলন 0। এখানে তাহলে কি আলাদা আসবে, কখনো আলাদা আসবে না। তুমি এইটার বদলে তুমি কি করবে, এইখানে অন্য একটা স্ফিয়ার আঁকবে, সেই স্ফিয়ারটার ভেতর দিয়ে যত বল রেখা যাচ্ছে, নিশ্চয়ই এর ভেতর দিয়েও তত বল রেখা যাবে, না আলাদা যাবে, একই যাবে। অর্থাৎ যে কোনো ক্লোজ সারফেস, এই সারফেসটা এই আধানকে যদি ক্লোজ করে, তার মধ্য দিয়েও কিউ বাই এপসাইলন 0 যাবে, এই সারফেসটার মধ্য দিয়েও কিউ বাই এপসাইলন 0 তড়িৎ ফ্লাক্স যাবে, এর মধ্য দিয়েও কিউ বাই এপসাইলন 0 তড়িৎ ফ্লাক্স যাবে, যে কোনো তলের মধ্য দিয়ে কিউ বাই এপসাইলন 0 তড়িৎ ফ্লাক্স যাবে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারছি, আমরা আজকে আসতে পারছি, বহুদিন আগে যিনি সিদ্ধান্তে এসেছিলেন তার নাম কি, গাউস থিওরি। তিনি বলেছিলেন কি না, একটা আধানকে যদি এনক্লোজ করা হয়, কোনো বদ্ধ তল যদি একটা আধানকে আবদ্ধ করে চারদিক থেকে ঘিরে ফেলে, তাহলে ওই তলটার ভেতর দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স যাবে কিউ বাই এপসাইলন 0, অর্থাৎ আধান গুণিতক 1 বাই এপসাইলন 0। এইটা
কে আমরা বলবো যে গাউসের থিওরেম। আমরা আজকে যে সিদ্ধান্তে উপনীত হতে পারলাম সেটা বহু দিন আগে যিনি বলে গেছেন তার নাম গাউসের উপপাদ্য বা গাউস থিওরেম। গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যটা আমরা যদি লিখতে চাই কিভাবে কি লিখবো না, কোনো আধান যে বদ্ধতল দ্বারা সম্পূর্ণরূপে পরিবেষ্টিত থাকে তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সর্বদাই আধানের 1/ε গুণ হয়। বায়ু হলে ε0 আর অন্য মাধ্যম হলে ε গুণ হয়। এইটা হলো গাউসের উপপাদ্য। যে কোনো তল যে কোনোভাবে কিছু পরিমাণ আধানকে যদি বদ্ধ করতে পারে তাহলে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স সবসময় আধানের 1/ε গুণ হবে। এটাই হলো গাউসের উপপাদ্য, সেটা আমরা প্রমাণ করেছি। এবার গাউসের উপপাদ্য থেকে আমরা তাহলে লিখতে পারি এইটা হলো d∅। আমরা তড়িৎ ক্ষেত্র এবং ক্ষেত্র ভেক্টরের সংজ্ঞা থেকে আমরা পাবো ফাই সমান ইন্টিগ্রেশন E ডট dA, আর ফ্লাক্সের ধারণা থেকে আমরা পেলাম Q/ε0। কিউ নেটই লিখুন, নেট ফাই নেট সমান Q/ε0, ফাই নেট সমান এটা। এখান থেকে আমরা গাউসের সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম Q/ε, এইটা হলো গাউসের সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্ম। এখন এই ফ্লাক্সটা বের করাই হচ্ছে আমাদের কাছে মূল বিচার্য। এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা ফ্লাক্সের মান বের করব কিভাবে। এইরকম একটা তল রয়েছে, এইখানে আধান কিউ আধান রয়েছে, এখানে ফ্লাক্সের মান কত হবে? ক্লিয়ারলি তুমি বুঝতে পারছো, কিউটা বাইরে রয়েছে, ফ্লাক্স এর ভিতর দিয়ে টোটাল ফ্লাক্স কত হবে? এখানে কিউ থাকা মানে এইরকম তড়িৎ বল রেখা গেছে, এর ভিতরে ফ্লাক্স কি হবে? এর ভিতরে ফ্লাক্স ফাই নেট ইকুয়াল টু 0 হবে। কেন 0 হবে? না, এ তো এনক্লোজ করেনি, এ তো বাইরে আছে, কিউটা বাইরে আছে। অ্যাকর্ডিং টু গাউস থিওরেম আমরা বলতে পারি যে এটা 0 হবে। এমনি দেখো, এইখানে আমি একটা ডিএ এরিয়া নিলাম, এখানে একটা ডিএ এরিয়া নিলাম, এখানে এই এরিয়াটার ডিরেকশন কোন দিকে? এইদিকে। আর এই এরিয়াটার ডিরেকশন কোন দিকে? এদিকে। এদিকে যদি ই থাকে, মনে করি এটা খুব কাছাকাছি, এমনি জাস্ট বোঝার জন্য বলছি, ই ইন্টু ডিএ, ই ডট ডিএ, এখানে ইটা এদিকে আর ডি এর ডিরেকশনটা এদিকে। ই ডট ডিএ তাহলে কি হবে? ই ইন্টু ডিএ কস 180 ডিগ্রি। এই দিকের অংশগুলোর জন্য যতগুলো অংশ আছে এই পর্যন্ত, এই অংশগুলোর জন্য প্রত্যেকটার জন্য এখানে কসের ভ্যালুটা নেগেটিভ হবে। এখানে আমি ধরলাম এখানে লম্বভাবে ছেদ করেছে এইখানটায়, এই বলরেখাটা, সেক্ষেত্রে এখানে cos 180 ডিগ্রি সমান -1, ই ডট ডিএ সমান -ই ডিএ
এটা হয়। আর ঠিক অপোজিটে যদি কাছে হতো, এই এর এখানে এই এর ভ্যালু আর এখানে এই এর ভ্যালু কিন্তু সমান নয়, জাস্ট এটা বোঝার জন্য, ফিল করার জন্য বলা হচ্ছে। এইখানে ই এর ডিরেকশন ই ধরা যাক, ইনটু ডি এ একই এরিয়া নিলাম, এখানে ই ইনটু ডি এ cos 0 ডিগ্রি হবে, কারণ দেখো এইদিকে আর এই ডিরেকশন এইদিকে সমান ই ইনটু ডি এ হলো। এখানে ই মাইনাস ই ইনটু ডি এ, এখানে প্লাস ইনটু সি, এরকম প্রত্যেকটা অংশের জন্য এখানে প্রত্যেকটা অংশের এরকম সমান ও বিপরীত মাইনাস হবে। এখানে দেখো এরিয়াটা বেশি, এখানে এরিয়াটা মনে হচ্ছে কম, কিন্তু তেমনি এখানে যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি আর এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কম, আর বেড়ে যাচ্ছে, ই ভ্যারি উইথ 1/r স্কয়ার, ডিসটেন্স বেড়ে যাচ্ছে। এইটা আঁকা হলো জাস্ট ফিল করার জন্য যে একটা নেগেটিভ ভ্যালু আছে, একটা পজিটিভ ভ্যালু আছে, তার জন্য ফাই নেট ইকুয়াল টু 0 হবে। এবার এইরকম একটা আধান আছে Q1, এখানে একটা আধান আছে Q2 আর এখানে একটা আধান আছে Q3। এই সারফেসটা এই তল দ্বারা অতিক্রান্ত, এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত হবে? খুব সহজে তুমি বুঝতে পারছো। টোটাল ফ্লাক্স কি হয়? ফ্লাক্স ইকুয়ালস টু মোট আধান Q1 প্লাস Q2। আর এটা নেব নাকি? না, এটা নেওয়া যাবে না, এ তো বাইরে আছে। এর জন্য ফাই নেট ফর Q3 কি হবে? 0 হবে। কিন্তু এদের জন্য থাকবে, এইটা হবে ফাই নেট। Q3 এর জন্য ফাই এর ভ্যালু পাওয়া যাবে না, যা পাওয়া যাবে Q1 আর Q2 এর জন্য। বেশ, এবারে আসা যাক ফ্লাক্সের অন্যান্য ব্যাপারে। এখানে একটা এইরকম একটা শঙ্কু আকৃতির অংশ রয়েছে, তার এই রকম তলে একটা কিউ আধানকে রাখা হয়েছে, অথবা এই রকম একটা চোঙাকৃতি অংশ রয়েছে, এই চোঙাকৃতি অংশের ঠিক ফেসে এই মুখের এক দিকটা কিউ আধানকে রাখা হয়েছে, অথবা এরকম একটা অর্ধগোলক রয়েছে, এই অর্ধগোলকের ফেসে আমি কিউ আধানকে রেখেছি। আর আমি মিক্সিং করছি। এবারে এইটা, এর মাঝে একটা কিউ আধানকে রেখেছি। এই কিউ আধানের জন্য ফ্লাক্স সব দিকে যাবে, এই অংশটার মধ্য দিয়ে ফ্লাক্স কত যাবে? তাহলে খুবই সহজ, তোমাকে সিমেট্রির কথা ভাবতে হবে। তুমি কি করবে? এই রকম মনে মনে আর একটা তুমি কোণ এঁকে ফেলবে, এই কোণটার ভেতর দিয়ে যতগুলো, সিমেট্রি থেকে বুঝতে পারছো, এদিকে যতগুলো বলরেখা গেছে এদিকেও ততগুলো বলরেখা যাচ্ছে। মোট চার্জ কিউ যদি চার্জ হয়, তার থেকে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত হয়? Q/ε0। এদিকে অর্ধেক যাবে, এদিকে অর্ধেক যাবে। এই এরিয়াটার মধ্যে দিয়ে আমাকে বলতে চেয়েছে ফ্লাক্স কত জানতে চেয়েছে। ফাই ইকুয়ালস টু হবে হাফ অফ কিউ ইন্টু ε0, Q/2ε0। এই ক্ষেত্রেও তাই, তুমি এরকম একটা এঁকে ফেলো, এখানে এরকম করে যাচ্ছে বলরেখা, এদিকেও যাচ্ছে বলরেখা, সমানভাবে সব দিকে যাচ্ছে বলরেখা। এটাকে আমি যদি সিমেট্রি থেকে দেখি, এর মধ্য দিয়ে যতগুলো গেল এর মধ্য দিয়েও ততগুলো গেছে। এই ক্ষেত্রেও এই অংশটার মধ্য দিয়ে এই বক্রতল, সমতল, যত তল আছে তার মধ্য দিয়ে যাওয়া মোট ফ্লাক্সের মান Q/ε0 এর অর্ধেক, অর্থাৎ Q/2ε0 হবে। এই ক্ষেত্রেও তাই, আর বলার অপেক্ষা রাখে না। এটাকে যদি তুমি পুরো করতে, তাহলে টোটাল ফ্লাক্স হতো Q/ε0, এই দিকটার মধ্যে দিয়ে যাচ্ছে
q/2ε0। এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হবে না। আর এখানে এটা একটা আমি ঘনক নিয়েছি, ঘনকটা ভেতরে একবারে সেন্টারে আমি আধান রেখেছি। এখানে আছে, এটা হচ্ছে সেন্টার, ঘনকের সেন্টারে আধান রেখেছি। তাহলে ওই আধানের জন্য মোট ফ্লাক্স কত? মোট ফ্লাক্স হবে q/ε0। অর্থাৎ এই ঘনকটার সব তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স হবে q/ε0। তার মধ্যে আমি একটা তল নিচ্ছি, যে কোনো একটা তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে? একটা, দেখো এখানে সেন্টারে রেখেছি, সেন্টারের রেসপেক্টে সব তল সমানভাবে সাজানো আছে, এদিকে ওদিকে এদিকে সমানভাবে সাজানো আছে, তাহলে ও সবার ভিতর দিয়ে সমানভাবে তড়িৎ বল রেখা পাঠাবে, সমান তড়িৎ বল রেখা সব দিক দিয়ে পাঠাবে। তাহলে একটা তলের মধ্য দিয়ে তাহলে কি হবে? 1/6 অফ q/ε0, q/6ε0 হবে। একটা তলের মধ্য দিয়ে মোট ফ্লাক্স, একটা তলের মধ্য দিয়ে মোট ফ্লাক্স হচ্ছে q/ε0। একটি তলের মধ্য দিয়ে ফ্লাক্স, একটি তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স হবে q/6ε0। এবারে আমি এরকম একটা ঘনক নিয়েছি। এই ঘনকের আমি এইরকম একটা বিন্দুতে q আধান রেখেছি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এই আধানটার জন্য তড়িৎ বল রেখাগুলো এইরকম যাচ্ছে, আবার এইদিকেও যাচ্ছে। এর ভেতর দিয়ে এই রকম যে তলগুলো রয়েছে, এই আধানের সঙ্গে একদম কাছের তলগুলো কোনটা? এই তলটা আর এই তলটা, আর একটা তল রয়েছে সেটা হলো এই তলটা। এই তিনটে তল কিন্তু আধানের এই তলটার উপরে রয়েছে, আধানটা এই তলের উপরে রয়েছে। কোনো আধান যখন কোনো তলের উপরে থাকে তাহলে সেখান দিয়ে তড়িৎ বল রেখা কি হয়? এখানে ক্ষেত্রটা তার দিক এদিকে, আর বল রেখা যাচ্ছে এদিকে। একটু আগে যে আলোচনাটা হয়েছিল তাতে তুমি বুঝতে পারছো θ = 90 ডিগ্রি, এর জন্য ফ্লাক্স হবে 0। এই তলটা, যে তল বললাম, এই তল এবং আর একটা তল কোনটা? এই তিনটে তলের মধ্য দিয়ে ফ্লাক্সের মান 0 হবে। 1, এটা হবে 2, এটা 3। এই তিনটে তলের মধ্য দিয়ে ফ্লাক্সের মান 0 হবে। বাকি তিনটে তলের মধ্য দিয়ে ফ্লাক্স যাবে, সেটাও কত ফ্লাক্স যাবে সেটা আমরা কিন্তু বলতে পারবো না, কারণ এখানে কিউটা মাঝে ছিল বলে আমি সমানভাবে সব দিকে চলে যেতে দেখতে পাচ্ছিলাম। কিন্তু এই ক্ষেত্রে একটা কোণায় রয়েছে, একটা শীর্ষবিন্দুতে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওই রকম করে বলা যাবে না। তার জন্য কি করতে হবে না, এর এই দিকে আরো একটা তুমি ঘনক নাও। এই হলো সেই ঘনক, আর একটা ঘনক নাও। আর কি করবে? এই দিকেও ঘনক নাও, এই দিকেও ঘনক নাও। ভালো করে আঁকতে হবে। এই দিকে তুমি ঘনক নিলে কি হলো? ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এইটা ধরো সেই ঘনকের এই বিন্দুতে আধান রয়েছে, এই বিন্দুতে একে তুমি এই রকম এদিকে আরেকটা ঘনক নিলে, এদিকে উপরে একটা ঘনক নিলে, আর একটা ঘনক নিলে, তাহলে তোমার এই ফেসটাই কিন্তু থেকে গেল। 1, 2, 3, 4, 1, এখানে 2, এদিকে 3, এদিকে 4। আরো বড় করে যদি তুমি দেখো, এইটাকে যদি সেই ঘনক পাবো, এখানে এই বিন্দুতে যদি আধান থাকে তাহলে এর মতো তুমি সাইডে একটা নিয়েছো,
আর উপরে দুটো নিয়েছো, মোট 4টে ঘনক। 4টে ঘনক হলেও কিন্তু কিন্তু একটা ফেসে থেকে গেল। এটা যদি সেন্টারে নিয়ে যেতে চাই তাহলে আমাকে আবার এদিকে একটা ঘনক রাখতে হবে, এদিকে একটা ঘনক রাখতে হবে, তার উপরে আরো দুটো ঘনক রাখতে হবে। তাহলে মোট কটা ঘনক হলো? 1টা 2টো 3টে 4টে, এর উপরে আবার 4টে, 8টা ঘনক হলো। 8টা ঘনক যদি হয় তবেই আমি বলতে পারবো সেই ঘনকটাকে আমি যদি বড় করে আঁকি, আমি এখানে সেই 8টা ঘনকের যে কম্পোজিশন, আমি 8টা ঘনকের যে 8টা ঘনক 1 2 1 2 3 4, তারপরে আরো 4টা, 8টা ঘনকের কম্পোজিশন যেটা, সেটা 1 2 3 4 1 2 3 4 5 6 এরকম যদি নিই, 8টা ঘনকের মধ্যে 4টে ঘনক আমি নিচে দেখতে পাচ্ছি, আর এর উপরে আছে 4টে ঘনক। এই 4টে ঘনকের এইখানে যে 4টে ঘনক রয়েছে, প্রত্যেকটার এই যে 3টে কাছের 3টে তল, তার মধ্যে দিয়ে ফ্লাক্সের মান 0 হবে। কেন্দ্র হিসাবে দেখলে এই যে 8টা ঘনক, এই 8টা ঘনককে আমি এরকম একটা বড় ঘনক বলতে পারি, এরকম একটা বড় ঘনক বলতে পারি। সেই ঘনকটার কেন্দ্র এইটা। এর মধ্য দিয়ে এখানে যে এরিয়াটা, এই এরিয়াটা কত? এই এরিয়াটা হলো ডাবল এরিয়া। এই এরিয়াটা ভেতর দিয়ে যে ফ্লাক্স যাবে, এই এরিয়ার ভেতর দিয়ে যে ফ্লাক্স যাবে, সেই ফ্লাক্স এখানে পুরো ঘনকটার প্রত্যেকটা অংশের মধ্য দিয়ে যে ফ্লাক্স যাবে, সেই ফ্লাক্সের ভ্যালু কত হবে? Q/ε0 ইন্টু 6, Q/ε0 ইন্টু 6ε0, Q/6ε0। এবারে এই যে 6টা তল আমি বলছি, 6টা তলের মধ্যে কিন্তু 3টে তল চলে গেছে, 6টা তলের মধ্যে 3টে তল চলে গেছে। কিরকম হবে? এই 3টে তল কিন্তু অ্যাবসেন্ট। 6টা তল যদি বলি, আমি এটাকে বড় ঘনক বলছি, কিন্তু এই ঘনকের যে কম্পোজিট, যে এর ভেতরে যে ঘনকগুলো রয়েছে, তার এই 3টে করে তল বাদ চলে যাবে, বলে অর্ধেক থাকবে। 3ε0 হবে এই টোটাল যে একটা ঘনকের মধ্য দিয়ে, একটা ঘনকের মধ্য দিয়ে অতিক্রান্ত যে ফ্লাক্স, সেই ফ্লাক্সের ভ্যালু কত হবে? আবার আমি বলি, এটাকে ভালো করে আঁকি। এইটা হলো সেই ছোট্ট ঘনকটা, সেই ঘনকটার এই বিন্দুতে কিউ ছিল। আমি কি করব? এই একটা ঘনক আঁকবো, আবার এই একটা ঘনক আঁকবো, আবার আমরা কি করব? এই দিকে একটা ঘনক আঁকবো। এবারে এর আবার সামনে ঘনক আঁকবো। সেই ঘনকগুলো আঁকলে কি হবে? এটা জটিল হয়ে যাবে। আমরা কটা ঘনক পেলাম? 4টে ঘনক পেলাম, আর এর উপরে আবার 4টে ঘনক আঁকবো। এখন এই যে বিন্দুটা, এই বিন্দুর কাছের যে তলগুলো দেখো, এই বিন্দুর সংযোগী 1টা 2টো 3টে 4টে 5টা, আর একটা কোথায় একটা তল, দুটো আর তল আছে। এইটা যদি আমি উপরের বিন্দু দেখি, এখানে এই একটা তল, 1 2, আর হলো গিয়ে 3টে তল এখানে হবে। এখানে একটা দুটো আর একটা কোথায়, এই একটা দুটো আর হলো গিয়ে এইটা 3টা।
এরকম প্রত্যেকটার ক্ষেত্রে এরকম 3টে করে তলের ভেতর দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে সেই ফ্লাক্সের ভ্যালু 0। মোট তাহলে আমি তল কত পাচ্ছি? এখানে যে মোট তল পাচ্ছি পুরো সিস্টেমটার, এখানে 4টে ঘনক আমি দেখতে পাচ্ছি, আরও এর উপরে 4টে ঘনক রয়েছে। প্রত্যেকটা ঘনকের যে মোট তল, সেই মোট তল সংখ্যা কত হবে? 6 × 8, 8 × 6 48টা তল, 48টা তল রয়েছে। 48টা, এবারে আমি যদি বলি 48টা তল এবং 8টা যে ঘনক রয়েছে, 8টা ঘনকের মধ্যে 3টে তল, প্রত্যেকটা ঘনকের 3টে তলের মধ্যে দিয়ে, যে 3টে তল আমি একটা ঘনকের ক্ষেত্রে দেখালাম, প্রত্যেকটা ঘনকের ক্ষেত্রে 3টে তলের ভেতর দিয়ে কিন্তু যে ফ্লাক্স আছে সেই ফ্লাক্সটা 0। এই ফ্লাক্সটা এই 24টা তলের ভেতর দিয়ে ফাইটা 0 হয়। আলটিমেট আমি 24টা তলের মধ্য দিয়ে Q/ε0 পাবো, অর্থাৎ একটা তলের মধ্য দিয়ে হবে 24 × কিউ, একটা তল সিঙ্গেল একটা তলের জন্য হবে Q/24ε0। এখন আরো কতগুলো আমাদের এরকম ফ্লাক্স বের করতে হতে পারে। তোমাকে এরকম একটা পড়েছিল পরীক্ষায়, কোনো কম্পিটিটিভে পড়েছিল যে এখানে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের কেন্দ্র থেকে উচ্চতা a/2 উচ্চতায় একটি আধান রাখা আছে। এই তলটার মধ্য দিয়ে, যে তল আমি আঁকলাম, এই তলের মধ্য দিয়ে এই কিউ আধানের জন্য কত ফ্লাক্স যাবে? খুব সহজে আমি এটা বলতে পারবো। আমি যদি মনে একটু ফিল করি, একটু ভেবে যদি এঁকে ফেলি, তাহলে কি পারবো যে এইটা আমি একটা ঘনক পেয়ে যাবো। এই ঘনকে দেখো, এখান থেকে a/2 উচ্চতা, মানে এখান থেকে a/2, এখান থেকে a/2, তাহলে ঘনকের সেন্টারটা এটা। এই ঘনকটার সেন্টারে আছে কিউ আধান। টোটাল ফ্লাক্স কি হয়? Q/ε0। টোটাল ফ্লাক্স যদি Q/ε0 হয়, তাহলে এই তলটার মধ্যে দিয়ে কত যাবে? দেখো, এটা তো আমি সিমেট্রিক ফিগার পেয়ে গেছি। ঘনকের প্রতিটি তলের মধ্যে 6 Q/6ε0 ফ্লাক্স যায়। অর্থাৎ এখানে আমি ঘনক কল্পনা করেছি, ঘনক তো আমাকে দেয়নি, ঘনকটা আমার আগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। ঘনকের প্রত্যেকটা তলের মধ্য দিয়ে যায় কত? Q/6ε0 করে ফ্লাক্স। এখানে আমি ঘনকটা এবার মুছে দেব, আমার আগে যেমন ছিল তেমনি। কিউ উচ্চতা এটা যদি হয়, এদিক দিয়ে ফ্লাক্স যাবে কত? Q/6ε0। এইভাবে কিন্তু আমরা ছোট ছোট এক্সপেরিয়েন্স থেকে আমরা বড় প্রবলেম করে ফেলতে পারবো। এবারে দিয়েছে এরকম একটা চাকতি। এই চাকতিটা ব্যাসার্ধ r। এই চাকতির অক্ষ থেকে x দূরত্বে একটি আধান রয়েছে, কিউ আধান রয়েছে। তাহলে এই চাকতির মধ্য দিয়ে কত ফ্লাক্স অতিক্রান্ত হবে? দেখো, চাকতি থেকে এই আধান থেকে কিন্তু সব দিকে বেরিয়ে যাচ্ছে, আধান থেকে সব দিকে বলরেখা বেরিয়ে যাচ্ছে। এই চাকতির ভিতর দিয়ে তাহলে ফ্লাক্স কত হবে? এখানে কিন্তু চাকতি বলা হয়েছে, এখানে যদি একটা স্পেয়ার থাকতো, স্পেয়ার থাকলে সেক্ষেত্রে এই দূরত্বটা আমি সেম বলতে পারতাম, কিন্তু এখানে চাকতির এই দূরত্বটা আর এই দূরত্বটা কি সেম বলতে পারবো? পারবো না। তার কারণে এখানে কিন্তু অঙ্কটা একটু জটিল হয়ে যাবে। এইটার ভেতর দিয়ে এখানে কিউ যদি আধান থাকে এবং এই চাকতিটার সঙ্গে এই কিউ আধান যোগ করলে, চাকতির সমগ্র অংশের সঙ্গে যোগ করলে এটা একটা সলিড ফিগার পাওয়া যায়। সেই সলিড ফিগারটা বা ঘনবস্তুটা কি? এটা একটা শঙ্কু। এই শঙ্কুর যে কোণ, এটা হলো অর্ধশীরক কোণ, এটা থিটা। এই ক্ষেত্রে এই চাকতির ভেতর দিয়ে যে ফ্লাক্স যায়, সেই ফ্লাক্সের মান হয় Q/2ε0 × 1 - cos θ। এই চাকতিটা যে শঙ্কু গঠন করলো, সেই শঙ্কুর অর্ধশীরক কোণের মান থিটা। কিউ আধানের
কিউ আধান রয়েছে আর 2ε0, তো এটা তো কনস্ট্যান্ট। এই ভ্যালুটা আমাদেরকে মনে রাখতে হবে। এইটাকে, এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি, কিন্তু আমরা অনেকগুলো প্রবলেম করে ফেলতে পারবো। এখন এই ফর্মুলাটা এলো কি করে তোমরা যদি জানতে চাও, তাহলে কিন্তু এটা ডেরিভেশন করতে হবে। সেই ডেরিভেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো চাকতি। চাকতির এখানে আমি ক্যাপিটাল আর আমি চাকতির ব্যাসার্ধটা আমি নিলাম এ, নিলাম এ, চাকতির ব্যাসার্ধ এ। আর এখানে যে কিউ আছে, কিউ থেকে চাকতির কেন্দ্রের দূরত্ব আমি এক্স নেব। যে কোনো ক্ষেত্রে আমরা দেখেছি বৃত্তাকার রিং, বৃত্তাকার চাকতি, এই সমস্ত ক্ষেত্রে যখন অক্ষ থেকে দূরত্ব নিয়ে আমরা এক্সই নিয়ে থাকি, আর এটা এ নিয়ে থাকি। এবার এখানে এই কিউ থেকে যে কোনো একটা ছোট্ট চাকতির একটা ছোট্ট অংশ আমি এখানে কল্পনা করব। এই ছোট্ট অংশটাকে আমি এই রকম ভাবে নেব, একটা রিং করে নেব, এইরকম একটা ছোট্ট রিং করে নেব, এবং যেটা এই কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে রয়েছে। এবং এই যে রিংটা আমি করলাম, এই যে রিং করলাম, এই রিংয়ের আমি যে প্রস্থ নেব, যে বেদ নেব, সেই বেদটা ডিআর বেদ নেব। এইরকম একটা রিং করেছি, এই রিংয়ের বেদটা ডিআর আর রেডিয়াসটা আর। এবার এই রিংটাকে আমি কেটে সোজা করে দেব, এইরকম করে রাখবো। কাঁচি দিয়ে কাটলাম আর কেটে সোজা করে দিলাম। সোজা করে দিলে এইটা হবে ডিআর, আর এই পুরো পরিধিটা এটাও 2πr বলবো, এটাও 2πr বলবো। হ্যাঁ, এটা 2πr, এটা 2πr। কেন? আমি এটা ডিআরটা অত্যন্ত ক্ষুদ্র নিয়েছি, একদম মিনিমাম নিয়েছি, ডিআর টেন্ডস টু 0 নিয়েছি, তার জন্য এটাও 2πr, এটাও 2πr। অর্থাৎ এখানে এরিয়াটা এই চাকতির এই যে বলয়, এই রিংয়ের এরিয়া ডিএ সমান আমি লিখতে পারবো 2πr ইন্টু ডিআর। এই এরিয়াটা আমি ডিআর লিখতে পারবো। এখানে এই কোণটা, এই কোণ হচ্ছে থিটা, এটা আগে থেকেই নেওয়া আছে, ফর্মুলায় এই থিটাটা নেওয়া আছে, অতএব এটাকে থিটা রাখতে হবে। আর এটাকে আমি ধরলাম আলফা। এই কোণটা আলফা হলে এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এই কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হবে? q/4πε0 ইন্টু এই ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্স স্মল আর, এই ডিস্টেন্স x, এই ডিস্টেন্স হবে √x² স্মল r স্কয়ার। তার স্কয়ার করে দিলে কি হবে? এর স্কয়ার করলে x² প্লাস r স্কয়ার। এই ডিস্টেন্স কিউ বিন্দু আধানের জন্য উমুক ডিস্টেন্সে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান উমুক হয়, এবং তার ডিরেকশন তো দেখিয়ে দিয়েছি। আর এই চাকতি কিন্তু এই রকম ভাবে আছে, চাকতিটা কিন্তু এই রকম ভাবে মুখে আছে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা তার দিকের সঙ্গে এই রকম একটা অ্যাঙ্গেলে আছে। এইটা হচ্ছে চাকতির যে ক্ষেত্রফলটা, এই রিংয়ের ক্ষেত্রফল এইদিকে, আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইদিকে, এদের মধ্যে একটা অ্যাঙ্গেল রয়েছে। এটা যদি আলফা হয়, এটা হবে আলফা। এখানে আমি এই অংশের জন্য, ক্ষুদ্র অংশের জন্য এখানে ফ্লাক্স পাবো d ফাই সমান E ইন্টু dA cos phi। E এর ভ্যালু কত? q/4πε0 x² প্লাস r স্কয়ার। dA ভ্যালু কত? dA টা হচ্ছে 2πr ইন্টু dr, 2πr ইন্টু dr cos phi এখানে পুট করলাম। cos phi এর ভ্যালু কত হবে? এইটা r, এটা x, আর এটা √r² প্লাস x²। এটা phi না আলফা, এটা আলফা। cos আলফা সমান কি হবে? এটা ভূমি বাই অতিভুজ x/√r² প্লাস x²। এখানে আমি বসিয়ে দেব d ফাই সমান, এখানে কাটাকাটিটা একটু বাদে এখানেই রাখি, q/2πr dr
বাই 4 পাই এপসিলন 0 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু এইটা কস ফাই এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কেটে যাবে পাই বাই 2 আর ডিআর রাখবো কিউ এক্স বাই 2 এপসিলন 0 নিচে থাকলো উপরে থাকবে আর ডিআর আর নিচে থাকবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3 এর 2 এটার পাওয়ার 1 এটার পাওয়ার হাফ একই এক্সপ্রেশন 1 প্লাস হাফ 3 এর 2 বেশ এবারে আমরা হিসাব করে ফেলব ডি ফাই ইকুয়ালস টু কিউ এক্স বাই 2 এপসিলন 0 আর ডিআর বাই এক্স স্কোয়ার আর স্কোয়ার টু দি পাওয়ার 3 এর 2 এইটা যদি আমি ইন্টিগ্রেট করি ইন্টিগ্রেশনের বাইরে কোনটা কোনটা থাকবে এই এক্সটা কিন্তু এই চারটি যেখানেই না কেন এক্সটা ফিক্সড এক্সটা কনস্ট্যান্ট বাইরে থাকবে কিউ কনস্ট্যান্ট বাইরে থাকবে 2 এপসিলন 0 বাইরে থাকবে শুধুমাত্র আরটা এখানে ভেরিয়েবল আরটা কত থেকে কত ভেরিয়েবল ভ্যারি করছে এখানে আর এর ভ্যালুটা 0 এখানে আর এর ভ্যালুটা a আর এর মান আমি 0 থেকে a পুট করে দেব পুট করে দিলে টোটাল ফ্লাক্স এই চাকতিটার ভেতর দিয়ে আমি পেয়ে যাব ফ্লাক্স ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ডি ফাই ইন্টিগ্রেশন ডি ফাই এটা হবে qx বাই 2 এপসিলন 0 বাইরে থাকবে আর dr বাই x স্কয়ার প্লাস r স্কয়ার টু 3 এবারে আমি এইটা ইন্টিগ্রেশন করব x প্লাস r x স্কয়ার প্লাস r স্কয়ার কে আমি ধরে নেব y স্কয়ার ধরে নেব অর্থাৎ এই ইন্টিগ্রেশনের ভেরিয়েবলটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে x তো কনস্ট্যান্ট x এর ডিফারেন্সিয়েশন 0 হবে এটা 0 হবে 2r r স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2r dr y স্কয়ার এর ডিফারেন্সিয়েশন 2y dy 2 কেটে যাবে r dr এর জায়গায় আমি y dy লিখতে পারবো এইখানে আমি y dy বসাবো ঠিক কি না এখানে আমি qx বাই 2 এপসিলন 0 লিখবো আর এখানে y dy লিখবো আর এখানে কি লিখবো x স্কয়ার প্লাস r স্কয়ার সমান y স্কয়ার তাহলে এর হোল টু দি পাওয়ার 3 এর 2 সমান a টু দি পাওয়ার 3 এর 2 এটা হবে y কিউব এখানে লিখবো y কিউব আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে কি না এখানে r এর ভ্যালু আমি 0 থেকে a নিয়েছি 0 থেকে a নিয়েছি r y স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার প্লাস a স্কয়ার r এর ভ্যালু যখন 0 হবে তখন y এর ভ্যালু কি হবে a হবে r এর ভ্যালু যখন a হবে তখন y এর ভ্যালু কি হবে y স্কয়ার এর ভ্যালু y এর ভ্যালু a হলো আর যখন r এর ভ্যালু a হবে তখন y এর ভ্যালু কি হবে a স্কয়ার প্লাস a স্কয়ার রুট 2 ইনটু a এখানে a y এর ভ্যালু প্রথমে a আর এখানে হবে রুট 2 ইনটু a এবারে এর ইন্টিগ্রেশন করব এর ইন্টিগ্রেশন করা অত্যন্ত সহজ ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো y টু দি পাওয়ার n dy সমান কি হয় y টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এটা এখানে y এর পাওয়ার কত পাবো এখানে উপরে y কে নিয়ে গেলে y টু দি পাওয়ার -2 পাবো y টু ইন্টিগ্রেশন y টু দি পাওয়ার -2 dy সমান হবে y টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 সমান হবে কত y টু দি পাওয়ার -1 বাই -1 বাই y এই ভ্যালুটা আসবে এই ভ্যালুটা আমি এখানে লিখব এখানে qx বাই 2 এপসিলন 0 মাইনাস 1 বাই y এর ভ্যালুটা এইরকম হবে y এর ভ্যালুটা হবে এরকম এখন আমি y এর ভ্যালুটা আর লিখব না আমি y কে আবার x আর দিয়ে লেখার চেষ্টা করব -1 বাই y এখানে লিখব এইখানে -1 বাই s ছিল এখানে মাইনাসটা বসিয়েছি এখানে 1 বাই y বসাবো এবারে y এর ভ্যালুটাকে আবার আমি x আর r দিয়ে নিয়ে যাব তাহলে এখানে আমি পাবো কি ফাই সমান q বাই 2 এপসিলন 0 মাইনাস একটা রাখি সামনে
মাইনাস কিউ বাই টু এপসিলন জিরো ওয়ান বাই ওয়াই মানে কি ওয়াই মানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওয়াই হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কি হবে তাহলে এখানে 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আপার লিমিট আর এর আপার লিমিট এ লোয়ার লিমিট 0 এ বসালে কি হবে এটাকে আমি উল্টে দেবো আপার লিমিট লোয়ার লিমিট উল্টে দিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে কিউ বাই টু এপসিলন জিরো 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার এখানে বসাবো এ এখানে বসাবো 0 ঠিক আছে এবারে আমি এইটাকে মুছে এইখানে হিসেবটা করে ফেলি 0 বসালে আর এর ভ্যালু x এর ভ্যালু তো কনস্ট্যান্ট আর এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে আর এর ভ্যালু 0 বসালে এটা হবে 1 বাই x স্কয়ার 1 বাই x কিউ বাই 2 এপসিলন 0 আচ্ছা এখানে একটা x ছিল এখানে x টা এই এখানে x এখানে x এখানে x এখানে x এরপরে এটা এসছে ঠিক আছে এই 0 যখন বসাবো x এর ভ্যালু তখন হবে 1 বাই r লিখে ফেলি 1 বাই r মাইনাস এটার ভ্যালু a বসাবো মাইনাস কি লিখবো 1 বাই r কেন 1 বাই x x r ইকুয়ালস টু 0 এটা 0 বসালে কি হবে x হয় তাহলে 1 বাই x এরপরে আমি বসাবো a x তাহলে 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার এবারে এই x টাকে এখানে ভেতরে বসিয়ে দাও ফাই কিউ বাই 2 এপসিলন 0 1 মাইনাস x বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার কি পেলে এটা না এটা যেটা পেলে সেটাই আমরা পেতে চাইছিলাম আমরা এখানে একটু আগে লিখে রেখেছিলাম ফাই ইকুয়ালস টু কিউ বাই 2 এপসিলন 0 1 মাইনাস cos থিটা এই cos থিটা দেখো এই ত্রিভুজটা তুমি আরেকবার এঁকে ফেলো এটা হলো a এটা হলো x এটা হবে রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার আর এটা থিটা cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ x বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার এটা হলো cos থিটা তাহলে এইটা হবে cos থিটা আমি লিখতে পারবো q বাই 2 এপসিলন 0 1 মাইনাস cos থিটা এই হলো শঙ্কুর ভেতর থেকে অর্থাৎ এইরকম একটা যদি দিক থাকে এইরকম একটা ডিসটেন্স যদি জানা থাকে এখানে যদি কিউ আধান থাকে এর মধ্য দিয়ে যে ফ্লাক্স যাবে সেই ফ্লাক্সটা আমি প্রথমে এই কোণটা বের করে নেব এখানে কোণ বের করে কোণ অথবা এটা যে কোনো একটা এক্সপ্রেশন দিয়ে করতে পারি আমরা এখানে এই কোণটা বের করে নিলে আমরা এর ভিতর দিয়ে ফ্লাক্স বের করতে পারবো কেন এটা আমরা করলাম এত বড় ডেরিভেশন কেন করলাম না দেখো তোমাদের একটা প্রবলেম আছে কম্পিটিটিভে মেনলি এই প্রবলেমটা আছে যে এইরকম একটা চোঙাকৃতি বস্তু রয়েছে তার মধ্যে এখানে কিউ চার্জ রয়েছে এই চোঙাকৃতি বস্তুটার উচ্চতা 2r এবং ব্যাসার্ধ r এইখানে বলবে যে বক্রতলের মধ্য দিয়ে কোশ্চেন দিয়ে দাও বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে অতিক্রান্ত ফ্লাক্সের মান কত হবে খুব সহজেই তুমি বের করতে পারবে এটা দেখো তোমার জানা আছে ওই সূত্র যদি জানা থাকে তুমি এই ভেতর দিয়ে এই সমতলের ভেতর দিয়ে ফ্লাক্সটা কত এই সমতলের ভেতর দিয়ে ফ্লাক্সটা কত পেয়ে যাবে তাহলে এই শঙ্কুটার বক্রতল এই যেটা যদি শঙ্কু হয় এই সমতলের মধ্য দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা বাদে বাকি ফ্লাক্সটা এই বক্রতলের মধ্য দিয়ে যাবে এমনি তো তুমি বক্রতলের মধ্য দিয়ে বের করতে পারবে না মোট ফ্লাক্স কিউ নেট আমরা জানি কিউ বাই এপসিলন 0 কোথা থেকে আমরা পেয়েছি এটা না গাউসের সূত্র থেকে পেয়েছি গাউসের উপপাদ্য থেকে পেয়েছি পরের দিন আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ আরো জানবো কিভাবে গাউসের উপপাদ্য প্রয়োগ করে আমরা বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করতে পারি সেটা জানবো আজকে আমরা গাউসের সূত্রটা জানলাম আর গাউসের সূত্রের সঙ্গে ফ্লাক্সের রিলেশন আমরা দেখালাম
এবারে এই বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স আমি যদি নির্ণয় করতে চাই, গাউসের সূত্র বলছে মোট ফ্লাক্স এটা। আর আমরা এখন যেটা বের করলাম, এইটা যদি থিটা হয় এর মধ্য দিয়ে φ1 ইকুয়ালস টু কি হবে, q/2ε0। এটা মুখস্থ রাখতে হবে, 1 - cos থিটা। এই থিটার ভ্যালুটা কত হবে, এইটা থিটা, এইটা হলো 2r, তাহলে এটা হবে r, আর এটা হবে r, এটা হবে r, এটা হবে r, এটা হবে √2r। দেখো এটা r, এটা r স্কয়ার প্লাস r স্কয়ার সমান 2r স্কয়ার, √2 × r এটা হবে। এখানে cos থিটা হবে ভূমি বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজের ভ্যালু কত হবে, 1/√2, অর্থাৎ থিটা এখানে 45 ডিগ্রি। এটা বুঝতে অসুবিধা নেই, এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রিটা আমাদের ব্যাপার না। cos থিটার ভ্যালুটা পেয়ে গেছি 1/√2। এখানে φ1 এর ভ্যালু বসাবো q/2ε0 × 1 - 1/√2। φ2 এর ভ্যালু আসবে এই দিক দিয়ে যেটা যাচ্ছে, এটাও সমান যাবে, একই সিমেট্রি থেকে বলতে পারো, বা এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। এ যদি এর ভিতর দিয়ে এত যায় তাহলে এর মধ্যে দিয়েও যাবে 2ε0 × 1 - 1/√2। মোট কত গেল, φ1 আর φ2 মিলিয়ে, এটার সঙ্গে 2 গুণ করে দিলে যা হয় সেটাই হবে। অর্থাৎ বক্রতলের মধ্য দিয়ে, এইটা যে বের করতে চাইছে, বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, কারো পেন কোথায়, বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স হবে φ_net - φ1 - φ2। φ_net হচ্ছে q/ε0, আর এটা হবে q/ε0। এটা দুবার বিয়োগ না করে একবারে 2 দিয়ে গুণ করে বিয়োগ করে দাও, 1 - 1/√2। তাহলে q/ε0 - q/ε0, দেখো এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, এটা প্লাস হয়ে যাবে q/√2ε0। এইটা কেটে গেল ফ্লাক্স, তাহলে অ্যান্সার হবে q/√2ε0। আর একবার দেখে নেওয়া যাক টোটাল ফ্লাক্স। এই এর ভেতরটি, এই তলের সমগ্র তলের ভেতরটি, এটাকে এনক্লোজ করে রেখেছে কিউ আধানকে। সমগ্র তলের ভেতর দিয়ে যে টোটাল ফ্লাক্স হয় অ্যাকর্ডিং টু গাউস, যে কোনো তল হোক না, যেভাবেই হোক না কেন ঘিরে রাখা মানে, তার মধ্য দিয়ে ফ্লাক্সের মান হয় q/ε0। φ1 এর মান তাহলে কত হবে, q/2ε0 × 1 - cos থিটা। এটা আমরা চাকতির সূত্র থেকে পেলাম, এটা ডেরিভেশন আমরা আগেই করেছি। এই সূত্রটাকে মুখস্থ রাখতে হবে, সবসময় তো তুমি ডিরাইভ করতে পারবে না, কারণ বড় একটা ডেরিভেশন। এইটা তোমাকে মনে রাখতে হলো, এইটা সমান এখানে এটা, এই রিলেশনগুলোকে কাজে লাগিয়ে আমরা এটা পেলাম q/2ε0 1 - 1/√2, 1 - 1/√2, এই দুটো যোগ করলে q/ε0, আর q/2ε0, q/2ε0 করলে q/ε0, আর এটা যোগ করলে কি হবে না, এটা হয় এইটা q/ε0। এই দুটো থেকে আমরা পেয়েছি কি q/ε0, এটা মাইনাসে মাইনাসে প্লাস q/√2ε0। অর্থাৎ এই চোঙের ভেতরে, চোঙের যে বক্রতল আছে, সেই বক্রতলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের ভ্যালু হবে √2 q/√2 × ε0। এবার তোমাকে এইরকম একটা প্রবলেম দিল, তোমাকে দিল এইরকম একটা প্রবলেম। এরকম একটা কলসি রয়েছে, এই কলসির মুখটা বৃত্তাকার, এর ব্যাসার্ধ ধরা যাক স্মল আর। এই মুখ থেকে এইচ গভীরে আধান রয়েছে কিউ, সেখান থেকে সব দিকে ফ্লাক্স যাচ্ছে, এরকম করে ফ্লাক্স যাচ্ছে, এর ভেতর দিয়ে যে ফ্লাক্সটা যাচ্ছে সেটা বের করতে পারবো, কারণ আমরা এইটা জেনে নেব, আর এইচ থেকে এটা জানতে পারবো। বাকি তলের মধ্যে দিয়ে তোমাকে যদি বের করতে দেয় তুমি বলবে এ বাবা এত
বড়োর ভেতর দিয়ে কীভাবে বের করবো, এত সিমেট্রি নেই, কিন্তু আমার এটার মধ্যে জানি নো মোট ফ্লাক্স কিউ টোটাল বা কিউ ফাইনেট সমান কিউ বাই এপসাইলন জিরো। এবারে আমি এর ভেতর দিয়ে বের করতে গেলে আমাকে কি করতে হবে, সূত্রটা বের করতে হবে ফাই ওয়ান, এর ভেতর দিয়ে যদি ফাই ওয়ান হয়, ফাই ওয়ান সমান কিউ বাই টু এপসাইলন জিরো ইন্টু ওয়ান মাইনাস, এটা যদি কস ফাই হয় এটা হবে ভূমি এইচ বাই, আর এটা হবে অতিভুজ আর স্কয়ার প্লাস এই স্কয়ার, আর স্কয়ার প্লাস এই স্কয়ার। অর্থাৎ এই তলটার ভেতর দিয়ে, এই তলের ভেতর দিয়ে ফাই নেট ড্যাশ বা এটাকে ফাই টু দিল, ফাই টু সমান হবে ফাই নেট মাইনাস ফাই ওয়ান, এইটা থেকে এটা বাদ দিতে হবে, কিউ বাই এপসাইলন জিরো মাইনাস টু কিউ বাই এপসাইলন জিরো মানে কিউ বাই টু এপসাইলন জিরো প্লাস কিউ বাই টু এপসাইলন জিরো ইন্টু এটা এইট বাই আর স্কয়ার প্লাস এই স্কয়ার। এইটা হবে এই তলটার মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স। গাউসের সূত্র থেকে আমরা এই বিষয়গুলো আলোচনা করলাম। এখানে তড়িৎ ফ্লাক্সের কথা আলোচনা করলাম, তড়িৎ ফ্লাক্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের রিলেশন কি সেটা আমরা আলোচনা করেছি। ইলেকট্রিক ফিল্ড সব জায়গায় সমান হতে পারে আবার নাও হতে পারে। সব জায়গায় সমান হলে ফ্লাক্সের ভ্যালুটা ই ডট এ, সব জায়গায় সমান না হলে ফ্লাক্সের ভ্যালুটা ইন্টিগ্রেশন ই ডট দিয়ে। এটার সঙ্গে এই যে তলটা, এই তল যদি ক্লোজ সারফেস হয় তখন আমরা এরকম ঘুরিয়ে দেবো, ইন্টিগ্রেশন চিহ্নকে এরকম যদি গোল করে দেওয়া হয় মাঝে, তাহলে এটাকে বলবো ইনক্লোজড সারফেস, ইনক্লোজড সারফেস লিখব। এই এনক্লোজ সারফেস যদি থাকে সেক্ষেত্রে এর ভ্যালু কি হয়, কিউ বাই এপসাইলন জিরো। এইটাই হচ্ছে গাউসের ফর্মুলা। গাউসের থিওরেম থেকে যে ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা পেয়েছি সেটা হলো কিউ বাই এপসাইলন জিরো। এখন যখন আমরা গাউসের ফর্মুলা অ্যাপ্লাই করে ই এর ভ্যালু কোথাও বের করতে চাইবো, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে গাউসিয়ান যে তলটা, গাউসিয়ান সব সূত্র কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য, গাউসের সূত্র সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সব ক্ষেত্রে প্রয়োগ করাটা বহুত কঠিন। এমনভাবে গাউসিয়ান তল এমনভাবে নেব, কারণ আমরা তো জানি যে কিউকে আমি যেভাবেই হোক যদি আবদ্ধ করি, সেটা এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, যে কোনোভাবেই আমি আবদ্ধ করলে তার মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সের মানটা কিউ বাই এপসাইলন জিরো হয়। তাহলে আমার আপত্তি কি? আমরা তলটাকে এমনভাবে নেব, গাউসীয় তলটাকে এমনভাবে আমরা নেব যাতে সেই তলের উপরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সবসময় পারপেন্ডিকুলার থাকে। দেখো এই যে তল আমি নিই, এখানে আধান রয়েছে, এখানে যদি গাউসীয় তল আমি এরকম নিই, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা এইরকম হবে। এবং আর একটা জিনিস, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা যদি কনস্ট্যান্ট থাকে, এখানে যা ভ্যালু এখানেও তাই ভ্যালু, এখানেও তাই ভ্যালু, তাহলে কিন্তু আমরা গাউসের থিওরেমটা অ্যাপ্লাই করতে পারছি। গাউসের থিওরেমটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারছি। আরেকটা জিনিস তোমরা দেখবে যে একটা এরকম সারফেস আছে, এই সারফেসটার উপরে যদি কোনো পয়েন্ট থাকে, তার জন্য কিন্তু গাউসের থিওরেম অ্যাপ্লিকেবল নয়, কারণ এই তলটার ভেতর দিয়ে যে ফ্লাক্স যাবে, যে বলরেখাগুলো যাবে, সেটা তলের সঙ্গে যে ক্ষেত্র ভেক্টর, তলের যে ক্ষেত্র ভেক্টর তার সঙ্গে 90 ডিগ্রি করে থাকবে, ফলে ই ইন্টু এ কস 90 ডিগ্রি 0 হয়ে যাবে। এগুলো মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা গাউসীয় উপপাদ্যের, গাউসের সূত্রের বা গাউসের উপপাদ্যের যে প্রয়োগগুলো আমরা করব, অর্থাৎ একটা এরকম যদি তার থাকে সুষমভাবে আহিত, তার জন্য এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। একটা সুষমভাবে আহিত গোলক আছে, গোলকের বাইরে কোনো বিন্দুতে বা ভেতরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। অথবা এরকম একটা পাত রয়েছে, অসীম বিস্তৃত পাত, পাত থেকে লম্ব দূরত্বে, এক্স লম্ব দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত।
অথবা এরকম একটা চোঙ রয়েছে, চোঙের অক্ষ থেকে এইরকম একটা দূরত্বে, চোঙের অক্ষ থেকে এরকম একটা দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত। এই সমস্তগুলো গাউসের সূত্র বা গাউসের উপপাদ্য প্রয়োগের দ্বারা আমরা করতে পারবো। সেক্ষেত্রে গাউসীয় তলটা এমনভাবে নিতে হবে যাতে তলটা এমনভাবে নিতে হবে তলের সঙ্গে ইটা পারপেন্ডিকুলার থাকে, ই পারপেন্ডিকুলার টু তল, অর্থাৎ ই প্যারালাল টু এ ভেক্টর, ক্ষেত্র ভেক্টর। তলের সঙ্গে পারপেন্ডিকুলার মানে কি, ক্ষেত্র ভেক্টরের সঙ্গে প্যারালাল। আর কি নিতে হবে, ই এর ভ্যালুটা যেন সব জায়গায় কনস্ট্যান্ট থাকে। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ গাউসের সূত্র সব জায়গায় অ্যাপ্লিকেবল, কিন্তু গাউসীয় তলটা কিভাবে নিচ্ছি তার উপর নির্ভর করবে ওটা ইউজফুল কিনা, সেখান থেকে আমরা পাচ্ছি কিনা কিছু আউটপুট। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, পরের দিন এই আলোচনাগুলো নিয়ে আসবো।